নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। মুর্শিদাবাদের পরিস্থিতি আপাতত শান্ত। নতুন করে কোনো রকম হিংসার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের যে প্রাথমিক রিপোর্ট, তাতে এই মুর্শিদাবাদের হিংসার যে কারণ উঠে এসেছে, তা কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক যে তদন্ত রিপোর্ট, তাতে বলা হচ্ছে যে অবৈধ বাংলাদেশিরা এই ঘটনার সঙ্গে যুক্ত। যারা দুষ্কৃতী বাংলাদেশি, তারা এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেখানে জেলার একাধিক তৃণমূল নেতার এদের সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছে। এএনআইকে উদ্ধৃত করে এই খবরটা কিন্তু প্রকাশিত হয়েছে, যা প্রচণ্ডভাবে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যে বাংলাদেশের দুষ্কৃতী আর কি, এরা যারা অনুপ্রবেশকারী, তাদের যোগাযোগে আজকে ভারতের একটি জেলায় আজকে হিংসা এমন পর্যায়ে গেল, সেখানে 3 জনের মৃত্যু হলো। এর মধ্যে 2 জন হিন্দু এবং একজন পুলিশের গুলিতে মারা গিয়েছে, তিনি হচ্ছে মুসলিম। এবং যেটা রিপোর্টে বলা হয়েছে সেটা হচ্ছে একদম খুব বেছে হিন্দুদের ওপর টার্গেট করা হয়েছে। হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দু মহিলাদের ওপর আক্রমণ করা হয়েছে। আমরা যখন এই প্রতিবেদন করছি, তখনও পর্যন্ত কিন্তু বহু হিন্দুকে পার্শ্ববর্তী জেলায় গিয়ে আজকে এই আমাদের পয়লা বৈশাখের দিনও তাদের কিন্তু ত্রাণ শিবিরে থাকতে হচ্ছে। অর্থাৎ টার্গেট যে হিন্দুরা ছিল, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং এই পুরো ঘটনায় যেটা দেখা যাচ্ছে, যে জায়গাগুলো বেছে নেওয়া হয়েছে, যেমন বেদবোনা, যেমন জাফনাবাদের মতো গ্রাম, খুব কিন্তু আর কি স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে বেছে নেওয়া হয়েছে। যে হঠাৎ করে যে এই জায়গাগুলো বেছে নেওয়া হয়েছে, সেটা কিন্তু একেবারেই নয়। কেন বলছি বলুন? এই যে বেদবোনা, এটা মুর্শিদাবাদের এই গ্রামে বহু পরিযায়ী শ্রমিকের বাস। ফলে বেশিরভাগ এই বেদবোনা গ্রামে পুরুষ সদস্যরা কিন্তু অনুপস্থিত থাকেন। সেখানে সন্তানদের দিয়ে মহিলারা সেখানে বসবাস করেন। ফলে সেখানে তাদের রিপোর্ট অনুযায়ী ভয় দেখাতে অনেক সুবিধা হয়েছে। আর মূলত টার্গেট করা হয়েছে পাকা বাড়িগুলোতে। এই যে আপনারা দেখবেন নানা চ্যানেলে উঠে আসছে যে বাড়ি ঘর পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে, যা টাকা রাখা ছিল সেটা সমস্ত লুট হয়ে গেছে। কেউ বলছে 11 লাখ টাকা রাখা ছিল, গবাদি পশুকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আগুন লাগানোর যে প্যাটার্ন, সেটাও এক আর কি। প্রথমে আসবাবপত্র লুট হয়েছে বাড়িগুলোতে, প্রথমে লুটপাট, ফলে সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরে আগুনের বিভৎসতা এতটাই বেড়ে যায় যে কোনো কোনো বাড়িতে কিন্তু বেশ লাগানোর পরও বেশ কিছু সময় দিকি এই আগুন জ্বলেছে। ফলে এইটার ফলে যেটা গোয়েন্দারা মনে করছে, যে এর পেছনে যারা পেশাদার দুষ্কৃতী আছে, তারা এই কাজটা করেছে। যেভাবে গয়না লুট হয়েছে, তাহলে প্রশ্ন উঠেছে, হামলাকারীরা কি শুধুমাত্র ওয়াকফ আইন এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল? এবং প্রতিটা ঘটনা যদি আপনারা দেখেন, যে বাংলাদেশ সীমান্ত থেকে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে হয়েছে। তাই যে এই যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি দুষ্কৃতী, তাদের যে যোগাযোগে কথাটা, এই যে ঘটনাটা ঘটেছে, সেটা আরো বড়ভাবে উপরে উঠে আসছে। এবং এটা কিন্তু শুধুমাত্র রাজনীতি না, এটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়ও কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব পড়বে। 1 নম্বর তো হলো এই যে বাংলাদেশের যে প্রিলিমিনারি যে তদন্ত, প্রাথমিক তদন্তে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশি দুষ্কৃতীরা আছে। এবার দ্বিতীয়ত সেটা হচ্ছে পুলিশের ভূমিকা। যেটা দেখা যাচ্ছে যে ওখানকার মানুষজন যেটা বলছেন, যে পুলিশ প্রথম 3 দিনে কিচ্ছু করেনি, প্রায় চুপচাপ বসেছিল। কেন? সেটা কি কারোর নির্দেশে, স্থানীয় কোনো নেতার নির্দেশে এই কাজটা করা হয়েছে, নাকি পুলিশের মধ্যেও কেউ তাদের নির্দেশ দিয়েছিলেন? আমরা একইভাবে আপনাদের হয়তো এই ঘটনা আপনাদের মনে করিয়ে দিতে চাই, যখন বকটুইতে এই ঘটনা ঘটেছিল, তখনও কিন্তু প্রথম পুলিশ যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাওয়ার পর তৃণমূলের এক নেতাকে দেখিয়ে বলেছিলেন যে এক নেতা
পুলিশকে ঢুকতে, গ্রামে ঢুকতে বাধা দিয়েছিল বা তার নির্দেশের ওপর নির্ভর করেছিল। এখানেও কি? এখানে যখন একের পর এক বাড়িতে আগুন লাগছে, সবাই যখন পুলিশকে ডাকছে, সেখানে কিন্তু পুলিশকে একেবারে পাওয়া যায়নি। ফলে পুলিশ 3 দিন ইনঅ্যাক্টিভ কিভাবে ছিল? আজ যতটা পুলিশ অ্যাক্টিভলি কাজ করছে, প্রথম 3 দিন পুলিশের ভূমিকাও কিন্তু আন্ডার স্ক্যানার, সেটাও কিন্তু তদন্তের আওতায় আসছে। আমরা এই ঘটনার পর যেটা দেখেছিলাম যে ডিএম সেখানে আধা সামরিক বাহিনীকে ডেকেছিল, বিএসএফকে ডেকেছিল। পরবর্তীকালে তো কলকাতা হাইকোর্টও নির্দেশ দেয়, যেটা আবার আগামী 17 তারিখ মামলাটা আদালতে উঠবে এবং সেখানে আদালতে এই আধা সামরিক বাহিনী আরো টেনে যাওয়া হবে নাকি সেটা আদালত সেটা সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যেই যে মুর্শিদাবাদের মানুষজন তারা কিন্তু বলতে শুরু করেছেন যে বিএসএফ এখানে পার্মানেন্ট ক্যাম্প করুক, কারণ পুলিশের ওপর তাদের আস্থা ভেঙে গেছে। কারণ পুলিশকে ডেকেও তারা কোনো সুরাহা পাননি। পুলিশকে ডাকার পর 2 দিন 3 দিন পরও পুলিশ আসেনি কেন? এই প্রশ্নটা কিন্তু বারবার করে বড় আকারে দেখা দিচ্ছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রিলিমিনারি এনকোয়ারি হয়েছে এবং এটা আগামী দিনে এনআইএ তদন্তের দিকেও খুব সম্ভবত এগোবে। হ্যাঁ, রাজ্য সরকারও তার মতো করে এই আর কি ঘটনার ইনভেস্টিগেশন করবে। ইতিমধ্যে আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি নিজে যাতে অবস্থা আয়ত্তে আসে তিনি কথা বলেছেন রাজ্য পুলিশের ডিজিপি এবং চিফ সেক্রেটারির সঙ্গে, এবং কেন্দ্র বলেছে এই ঘটনা আয়ত্তে আনা, এবং রাজ্যপালও ক্লোজ মনিটরিং করছেন। যদিও কেউ কেউ বলতে পারেন যে রাজ্যপাল কি পদক্ষেপ নিচ্ছেন, সেখানে যে রাজ্যপাল যে নিজেকে অ্যাকশন ম্যান হিসাবে দেখতে পারেন সেখানে তার অ্যাকশন কোথায়? উনি তো রাজভবনের চৌহদ্দির বাইরেও বেড়াচ্ছেন না, এবং তাকে এই বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। সেই বিচার বিভাগীয় তদন্ত এখনো পর্যন্ত উনি কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বারবার করে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে আমরা বুঝতে পারছি, কিন্তু কি কথা হয়েছে তিনি সেটা বলছেন না, খালি বলছেন সেটা আমরা বলবো না। 2 জন সাংবিধানিক প্রধানের মধ্যে কি কথা হয়েছে, কিন্তু আবার একই সাথে তিনি আশ্বস্ত করছেন যে রাজ্য কোনো অবস্থাতেই এই অরাজকতা বা দুষ্কৃতিরাজ মেনে নেবে না। এই অবস্থাতেই যে প্রশ্নটা অবধারিতভাবে আসে সেটা হচ্ছে এই বাংলাদেশি দুষ্কৃতী, বাংলাদেশি যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা এই কাণ্ড ঘটিয়েছে, তারপর কেন্দ্রীয় সরকার কি হাত গুটিয়ে বসে থাকবে? তারা কি কোনো ব্যবস্থা নেবে না? কারণ কয়েকদিন আগে হয়তো গত সপ্তাহেই হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখছিলাম একটি চ্যানেলে সর্বভারতীয় ইন্টারভিউ দিচ্ছিলেন এবং তিনি সেখানে বলছিলেন যে 400 কিলোমিটার বর্ডারের জন্য কোনো জমি দেয়া হচ্ছে না এবং সেখান থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে 24 পরগনা থেকে তাদের পরিচয়পত্র বানাচ্ছে এবং তারা সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ছে। কারণ দীর্ঘদিন রাজ্য সরকারের কাছে জমি চাওয়ার পরও তারা জমি দিচ্ছে না। এটা কিন্তু তাই জন্য দেশের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গ যে খুব গুরুত্বপূর্ণ সেটা তিনি একবার পার্লামেন্টের মধ্যে বলছেন, পার্লামেন্টের বাইরে বলছেন, কিন্তু যতটা বলছেন আর তারপর কেন্দ্র কি ততটা করছে এখনো পর্যন্ত কিন্তু সেরকম চোখে পড়েনি। এবার এই ঘটনার পর যেটা হবে, রাজনৈতিক চাপানুতর বাড়বে। কি চাপানুতর বাড়বে? আলটিমেট অলরেডি তৃণমূল কংগ্রেস বলতে শুরু করে দিয়েছে যে বিএসএফ লোক ঢুকিয়েছে, তার মানে এই যে রিপোর্ট সেটা নিশ্চয়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রক যেমন করছে, রাজ্য সরকারের তরফেও সেরকম হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি মিসক্রিয়েন্টদের যে একটা রোল আছে সেটা তৃণমূল কংগ্রেসও জানে, কারণ সে তো রাজ্যও নিশ্চয়ই তার মতো করে ইনপুট নিচ্ছে। তো সেখানে নিজেদের দায় ঝেড়ে ফেলতে তারা কিন্তু আগে থেকে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে বিএসএফ বাংলাদেশের দুষ্কৃতিকারীদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে এইভাবে আর কি ডিস্টার্ব করতে চাইছে, যেহেতু তৃণমূল কংগ্রেসের শাসন আছে, যেটা তৃণমূল মুখপাত্র বলেছেন অনেক এজেন্সি যুক্ত আছে। আগে কিন্তু একটা তারা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন যে যেটা আলটিমেট যেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নিরাপত্তার জন্য
সেটা কিন্তু সব থেকে ক্ষতিকারক হচ্ছে। রাজনৈতিক চাপানুতরের মধ্যে যদি এত বড় একটা ইস্যু হারিয়ে যায়, নিরাপত্তা হারিয়ে যায়, এই ৩ জনের মৃত্যু হারিয়ে যায় এবং এই এত জনের নিজেদের বাড়ি থেকে গিয়ে শরণার্থী হয়ে যাওয়া যদি নিছক রাজনৈতিক ক্ষেত্রের মধ্যেই আবদ্ধ হয়ে যায়, তাহলে আগামী দিনে কে বলতে পারে যেটা আবার, এটা তো একটা সুপ্ত আগ্নেয়গিরি, আবার যে জ্বলে উঠবে না। দেখার, সত্যিই দেখার যে কেন্দ্র যে প্রাথমিক রিপোর্ট তৈরি করলো তার ভিত্তিতে তদন্ত কোন দিকে এগোয় এবং তারপর অমিত শাহ বা নরেন্দ্র মোদী কোনো কড়া কি সিদ্ধান্ত নেন, আমাদের সেদিকেই লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।